হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা খুবই জরুরি। ছাত্ররা মাসে কাজ করতেছে, অনেক পরিশ্রম করতেছে, এত পরিশ্রম করতেছে যার কোনো ব্যাখ্যাই হয় না। কিন্তু যে কোনো কিছু একটা মূল্য কী, অর্থাৎ এটার ফিডব্যাক কী, যতটুকু পরিশ্রম করা হইতেছে তার রিটার্নটা কি সেই পরিমাণ আসতেছে, এইটা হইল মূল্যায়ন করার বিষয়। ঠিক আছে? তো ছাত্রদেরকে প্রথমে প্রশাসনিক কাঠামো সম্বন্ধে জানতে হবে, প্রশাসনিক কাজকর্মগুলি কিভাবে হয় এগুলি জানতে হবে। তাহলে ছাত্ররা একটা স্টেপ নিতে পারবে, সত্যি কথা। হ্যাঁ, নাহলে ছাত্ররা আসলে একটা কিছু করতেছে, বাট এটা কোন দিকে যাইতেছে, এটার ফ্রুটফুল কতটুকু, এটা কতটুকু ফ্রুটফুল, কতটুকু কাজে লাগতেছে, এটা কিন্তু মূল্যায়ন হইতেছে না। ঠিক আছে? এটা বুঝতে পারতেছে না স্টুডেন্টদের আসলে বুঝতে হবে কাজগুলি কীভাবে হয়। আচ্ছা, আমি একটা ছোট্ট বিষয় বলি, খুব ভালো করে বুঝতে পারবে স্টুডেন্ট। যেমন যে কোনো ব্যক্তি একজন আসামি ধরে, যে কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে অপরাধী হিসাবে মূল্যায়ন করে। যেমন কোনো ছিনতাই করলো বা ডাকাতি করলো, চুরি করলো, একজন ব্যক্তিকে ধরে যে কোনো ব্যক্তি কিন্তু আদালতের হাতে সোপর্দ করতে পারে। এটা হইল মূল বিষয়বস্তু। এই যে একটি দেশের যে কোনো নাগরিক আসামিকে ধরে নিয়ে যেতে পারে, যে কোনো চুরি ডাকাতি বা সামাজিক কোনো ক্ষতি করে ফেলছে, রাষ্ট্রের কোনো ক্ষতি করে ফেলছে, এই যে একজন ব্যক্তি ধরে নিয়ে যেতে পারে, এই ওই ব্যক্তি হলো একজন ইন্ডিভিজুয়াল। আর পুলিশটা ঠিক ওই ব্যক্তির কাজটাই করে। পুলিশটা একটা অর্গানাইজেশন। ঠিক আছে? এটা একটা স্পেসিফিক অর্গানাইজেশন, এটা একটা ট্রেনেড অর্গানাইজেশন এবং স্বীকৃত অর্গানাইজেশন। যে অর্গানাইজেশন ঠিক এই কাজটাই করে। একজন সাধারণ নাগরিক যেমন একজন আসামিকে ধরে নিয়ে যেতে পারে, যদিও পুলিশের কাছে সোপর্দ করে, যেহেতু পুলিশ একটা স্বীকৃত অর্গানাইজেশন, ট্রেনেড অর্গানাইজেশন, এই কাজটা একজন সাধারণ নাগরিকও করতে পারে। ঠিক ওই কাজটাই আইনগতভাবে আদালতের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রীয় কাঠামোর অধীনে একটা অর্গানাইজেশন পুলিশ, যে একটা সাধারণ নাগরিক যেমন একটা আসামিকে চোরকে ধরতে পারতো বা একজন ছিনতাইকারীকে ধরতে পারতো, পুলিশ এরকম ধরে নেওয়া যায় বা সাধারণ নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে চোর ধরে নিয়ে গিয়ে তাকে, তার বিরুদ্ধে একটা এফআইআর লেখে লেখে আদালতে চালান দিয়ে দেয়। আদালত তার বিচার করে, যেটা সাব্যস্ত করে, ওইটা আবার কারাগারে আসামি হিসাবে তার শাস্তি হয়, ওই শাস্তিটা আসামি ভোগ করে। এইটা হইলো প্রক্রিয়া। তো এই যে কারাগারে আদালতের রায়ের পরে, বিচারের পরে কারাগারে গেল, মাঝখানে যে পুলিশ কাজটা করলো সাধারণ নাগরিকের অভিযোগের ভিত্তিতে, এটা কিন্তু একটা সাধারণ নাগরিকও ধৈর্য নিয়ে গিয়া আদালতে দিতে পারতো, কিন্তু একটা রাষ্ট্রীয় কাঠামোতে একটা অর্গানাইজেশন থাকলো, যারা সংগঠিত একটা অর্গানাইজেশন এবং যারা প্রাথমিকভাবে আইন কানুনের বিষয়ে অভিজ্ঞ এবং যারা সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তারপরে আসামি সাব্যস্ত করে একজন এফআইআর পাস, ইনভেস্টিগেশন রিপোর্ট, এফআইআর লিখে আদালতে উপস্থাপন করে যে প্রাথমিকভাবে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এইটা। হ্যাঁ, এইটাই হইল পুলিশের কাজ, মূল কাজ। এই কাজ করতে গিয়ে পুলিশ কিছু আইন কানুন শিখে থাকে এবং যেহেতু পুলিশ জনগণের অভিযোগের ভিত্তিতে আসামিকে ধরতে দেওয়া বা পুলিশ নিজেই চিহ্নিত করে আসামি ধরতে যেতে পারে যে রাষ্ট্র বা সমাজ বিরোধী বা রাষ্ট্রীয় আইন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, এমন ব্যক্তিকে পুলিশ নিজেও ধরতে যেতে পারে, যেটা একটা যে কোনো সাধারণ নাগরিক বা প্রাইভেট ডিটেকটিভ যদি থাকে সেও কিন্তু এই কাজটা করতে পারে। তো এই ক্ষেত্রে পুলিশ আইন কানুনের বিপরীতে একটা আইন কানুনের একটা ট্রেনিং নিয়ে থাকে। হ্যাঁ, রুলস অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, রুলস রেগুলেশনের উপর একটা ট্রেনিং নিয়ে থাকে। এবং পুলিশ যেহেতু আসামিরা অনেক সময় অস্ত্র ব্যবহার করে, হ্যাঁ, তো পুলিশও একটা অস্ত্রের ট্রেনিং নিয়ে থাকে এবং পুলিশ একটা একটা টোটাল একটা অর্গানাইজেশন, যেটার একটা ফোর্স থাকে, যে কোনো একটা এলাকায় একটা আসামি ধরার জন্য তারা তাদের ফোর্স বৃদ্ধি করতে পারে। এইভাবে পুলিশ কিন্তু তার কর্মকাণ্ডটা পরিচালনা করে, কিন্তু মূলত কাজটা করে, বিচারটা করে আদালত, শাস্তিটা দেয় কারা কর্তৃপক্ষ। এই হইল পুলিশের কর্মকাণ্ড, যেটা একটা প্রাইভেট ডিটেকটিভ ব্রাঞ্চও করতে পারে। কিন্তু যেহেতু পুলিশ স্বীকৃত অর্গানাইজেশন, রাষ্ট্রীয় কাঠামোতে স্বীকৃত অর্গানাইজেশন,
যেটাকে আমরা সরকারি অফিস বলে থাকি, সেহেতু প্রাইভেট ডিটেকটিভও কাউকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে, যেমন র্যাব কাউকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, এটা সিম্পলভাবে বুঝতে হবে, এমন বুঝলে হবে না পুলিশ মনে হয় কি মহান দায়িত্ব, মহান শক্তি, মহান কাঠামো, মহান একটা কিছু হয়ে বসে আছে। জিনিসটাকে স্বাভাবিকভাবে দেখতে হবে, পুলিশ একটা সাধারণ সেবক, এইটা হইল পুলিশের কাজ। এরূপ দেশে অনেক অর্গানাইজেশন আছে, যেমন নৌ পরিবহন একটা অর্গানাইজেশন আছে, মন্ত্রণালয় বিভাগ, যেমন পর্যটন একটা অর্গানাইজেশন আছে, পর্যটন মন্ত্রণালয় আছে, বিভাগ আছে। এরকম প্রতিটা ভিন্ন ভিন্ন সেক্টরগুলি রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে। যেমন মাদক দ্রব্য একটা অর্গানাইজেশন আছে, তারা মাদক দ্রব্যের বিরুদ্ধে কোনো চালান বা কোনো অভিযোগ পাইলে তাদের মাদক দ্রব্যের নিজস্ব ইন্সপেক্টর আছে, তারা সেই আসামি ধরে তাদের যে রুলস রেগুলেশন আছে সে অনুযায়ী তারা একটা রিপোর্ট লেখে, হ্যাঁ, প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়, এই হলো কাজ। তো পুলিশের কিন্তু জ্ঞানের কাজের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, যে তারা এটুকু জ্ঞানী বা এটুকু কার্যক্রম সম্পূর্ণ করতে পারে। কিন্তু তারা যদি কখনো নার্কোটিক্স বা মাদকদ্রব্যকে সাহায্য করতে চায়, সেই ক্ষেত্রে পুলিশ, হ্যাঁ, পুলিশ সামান্য কিছু আইন কানুন জানে এবং মাদকদ্রব্যকে সাহায্য করে থাকে, এ হলো বিষয়। কিন্তু মাদকদ্রব্যই দেখবে, মাদকদ্রব্যের ফিল্ড মাদকদ্রব্যই দেখবে, পুলিশ কিছুটা হেল্প করে থাকে এই। বা পুলিশ যেহেতু যে সাধারণ মানুষ যেমন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে, ওরকম পুলিশও প্রথম মাদকদ্রব্যের ব্যাপারে একটা স্টেপ নিতে পারে, যেহেতু তারা ট্রেনের অর্গানাইজেশন। কিন্তু মাদকদ্রব্যের ভেদ, এটার রহস্য, এটার আইন কানুন, এটার মুভমেন্ট সব কিন্তু মূলত মাদকদ্রব্যই জানে। এখন পুলিশকে যদি আলাদা বাহিনী করা হয়, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পুলিশ বাহিনী, এটা কিন্তু ফ্রুটফুল হবে না। কারণ পুলিশের বেসটাই হইল কিছু আইন কানুন জানা, অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া এবং সাধারণ জনগণের অভিযোগের ভিত্তিতে আসামিকে ধরায় একটা প্রাথমিক রিপোর্ট দেখে এফআইআর বলে লিখে আদালতে চালান দিয়ে দেওয়া। যদি না কোনো উকিল নোটিশের মাধ্যমে আসামিকে তাৎক্ষণিকভাবে সরায় নেওয়া না যায় আসামির লোকজন, এছাড়া অথবা আসামিকে নিয়ে যাওয়ার মতো যদি এভিডেন্স না থাকে আসামি পক্ষের লোকজনের বা উকিলের, তাও পুলিশের চালান দিতে পারে। এই হলো পুলিশ সাধারণভাবে কিছু আইন, কিছু অস্ত্র প্রশিক্ষণ, ব্যাপক জনবল, এগুলি নিয়ে অভিযোগের ভিত্তিতে বা নিজেই সত্য প্রমাণিত হয়ে কোনো ক্রিমিনালকে বা ক্রিমিনাল গ্যাংকে ধরে নিয়ে যায়, আদালতের কাছে সোপর্দ করে, আদালত বিচার করে, পরে জেল কারা কর্তৃপক্ষ তাকে শাস্তি প্রদান করে জেলখানে রাখে, আদালত শাস্তি প্রদান করে। এই হলো কারণ। পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু মাদক দ্রব্যে গিয়ে ব্যাপক রোল প্লে করতে পারবে না, সেখানে ক্র্যাশ হবে। সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পুলিশ বিভাগ কোনো দরকার নেই। যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পুলিশ বিভাগ আলাদা বিভাগ করে, তারা কিন্তু বেসমেন্টে মাদক দ্রব্যের উপরে ওয়েল ট্রেনেড না। প্রয়োজনে মাদক দ্রব্যে যারা ট্রেনেড সেই ইন্সপেক্টর থেকে সে সাহায্য করবে, এইটুক মাত্র, আলাদা ডিপার্টমেন্ট দরকার নেই পুলিশের। অনুরূপভাবে ট্যুরিজমের ক্ষেত্রে ট্যুরিজমের নিজস্ব মুভমেন্ট আছে, যেই এলাকাগুলিকে ট্যুরিস্ট এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয় সেখানে ট্যুরিজম অর্গানাইজেশন, পর্যটক মন্ত্রণালয় বা পর্যটনের যদি অধিদপ্তর থাকে, তারা ওইটার মুভমেন্ট মূল্যায়ন করবে যে এই ট্যুরিস্ট এলাকায় মানুষের আলাদা কি ফেসিলিটিস থাকবে, দেশের যে আইন কানুনগুলি থাকবে সেখানে একটু ভিন্নতা থাকবে, এখানে ট্যুরিস্টদের আলাদা মুভমেন্ট থাকবে, ডে নাইট ফেসিলিটিস থাকবে, আরও কিছু এক্সট্রা ফেসিলিটি, ট্যুরিস্ট এখানে আলাদা সুযোগ সুবিধা ভোগ করবে বা এই সুযোগ সুবিধা ভোগ করবে। এই ট্যুরিস্ট এলাকায় ট্যুরিজম কর্তৃপক্ষেরই হস্তক্ষেপ থাকা উচিত। ট্যুরিজম কর্তৃপক্ষ যদি মনে করে পুলিশের কোনো সাহায্য দরকার, ট্যুরিজম কর্তৃপক্ষ দিবে, সেখানে ট্যুরিজম কর্তৃপক্ষের আলাদা ইন্সপেক্টর থাকতে পারে, আলাদা ফোর্স থাকতে পারে মাদক দ্রব্যের ইন্সপেক্টরদের মধ্যে, এবং ট্যুরিজম কর্তৃপক্ষের ট্যুরিজম সিকিউরিটি ফোর্স থাকতে পারে, সেখানে তাদের আলাদা অস্ত্রের প্রশিক্ষণ সহ উপযুক্ত শিক্ষা সহ থাকতে পারে। এর ফলে হবে কি, ওই ট্যুরিজম কর্তৃপক্ষ কিন্তু আলাদা একটা শক্তিশালী বাহিনী হবে ওদের শুধু ট্যুরিস্ট এলাকায়। এর ফলে ট্যুরিজমের যে মেকানিজম,
ট্যুরিস্টদের যে ফ্যাসিলিটিস, এর উপরে ব্যাপক জ্ঞান সহ তাদের ইন্সপেক্টররা স্টেপ নেবে। এর ফলে স্টেপটা যথাযথ হবে। ক্রিমিনাল মুভমেন্ট, ট্যুরিস্ট এলাকায় ক্রিমিনাল মুভমেন্ট কেমন চলতেছে এটা তারা খেয়াল করবে। প্রয়োজনে পুলিশের কিছু সহায়তা নিবে। সেখানে ট্যুরিস্ট পুলিশ আলাদা একটা ভাগ, ওদিকে নৌ পুলিশ আলাদা একটা ভাগ। এসবি দেওয়া হয় না, ডিবি দেওয়া হয় না, সিআইডি দেওয়া হয় না, র্যাব লাগে, আর্মি ঢুকাইতে হয়, নৌবাহিনী ঢুকাইতে হয়, হ্যাঁ, বিমান বাহিনী ঢুকাইতে হয়। আরে আমাদের দেশটা কি চোর ডাকাতের কারখানা আছে? হ্যাঁ, যারা সেনাবাহিনী, দেশের দেশ সুরক্ষা বাহিনী, যারা দেশকে রক্ষা করবে, প্রতিরক্ষা বাহিনী, তাদেরকে পুলিশের সাথে অ্যাড করতে হইতেছে। কি অ্যাডমিনিস্ট্রেশন? এটা কি দেশ পরিচালনা? ছাত্রদেরকে বুঝতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে বলতে, দেখো আমি একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, ছোট লেভেলের। সত্যি কথা কি, সত্যি কথা কি, এটা কি পুলিশকে পুলিশকে কি আসলেই কর্মক্ষম করা হইতেছে, না ব্যাঙের ছাতার মতো ছড়ায় পুলিশের 2 লক্ষ ছাড়ায়া বাহিনী বানায় দিতে হইতেছে, বিশাল বাহিনী বানায় নেওয়া হয়েছে? এটা কি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করার একটা স্টেপ? হ্যাঁ, এত বাহিনী দরকার। এদিকে এদিকে ট্যুরিস্ট পুলিশ লাগবে, ওদিকে নৌ পুলিশ লাগবে। কেন? ট্যুরিজমের নিজস্ব ব্যবস্থাপনা আছে, সেখানে শিক্ষা দীক্ষা আছে, তাদের আলাদা ট্রেনিং আছে, তাদের আলাদা স্ট্র্যাটেজি আছে। বছরের পর বছর তারা অনেক ট্রেনিং করে থাকে। ট্যুরিস্টদের ট্যুরিস্টদের স্বাধীনতা কতটুকু হবে, ট্যুরিস্টদের মুভমেন্ট কেমন হবে, তাদেরকে কতটুকু ছাড় দিতে হবে, এই সমস্ত গোড়া সহ বেসমেন্টের সমস্ত নলেজ তো ট্যুরিজম কর্তৃপক্ষের থাকবে। তারা ফোর্স তৈরি করবে, তারা ইন্সপেক্টর তৈরি করবে, তারা অস্ত্রের ট্রেনিং দেবে, প্রয়োজনে পুলিশকে ডাকবে বা পুলিশকে সরায় রাখবে। পুলিশ যদি সব জায়গাতেই ভৈরা দেওয়া হয়, পুলিশের বেসমেন্ট তো এগুলি না। পুলিশ মাদক দ্রব্যে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে যদি মাদক দ্রব্য বিভাগ হয়, কারণ পুলিশের বেসমেন্ট মাদক দ্রব্য নিয়ে ব্যাপক স্টাডি সহ না। মাদক দ্রব্য নিয়ে তারা কিছু আইন কানুন, জনগণের অভিযোগ, আসামি ধরা, আদালতে চালান যাওয়া, এগুলি জানে। মাদক দ্রব্যের অন্তর্নিহিত অনেক ফ্যাক্টর আছে, এত কিছু তো সে জানে। সে তো এখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে পুলিশ। ট্যুরিজমের এলাকাকে, ট্যুরিস্টদের যে সাধারণ স্বাধীনতা আছে সেটা পুলিশ ক্ষুণ্ণ করবে, কারণ ট্যুরিস্ট এলাকার বাইরে যে আইন আছে আর ট্যুরিস্ট এলাকার ভিতরে আইন আছে, এটা ভিন্ন পর্যটন এলাকা। এবং পুলিশের বেসমেন্ট যেমন ট্যুরিজমের ব্যাপক ভিত্তি সহ না, ট্যুরিজমের ব্যাপক ভিত্তি সহ শুধু ট্যুরিজমের কর্তৃপক্ষের মধ্যে থাকবে। সেখানে যে ইন্সপেক্টর বা একটা বাহিনী ডেভেলপ করা হবে, সেখানের তাদের তদন্ত ভালো হবে। যদি ব্যাপক কোনো ক্রিমিনালের মুভমেন্ট থেকে, তখন পুলিশকে বাড়তি ফোর্স হিসাবে তারা গ্রহণ করবে, আবার সরাই দিবে। এটা হলো সঠিক অবস্থা। পুলিশ যদি ওইখানেও গিয়ে ঢু মারে, ওইখানেও যদি আলাদা ট্যুরিস্ট বাহিনী থাকে, তারা তো কখনো পর্যটনের মতো ব্যাপক জ্ঞান সম্পন্ন হবে না, তারা কখনো নার্কোটিক্সের মতো ব্যাপক জ্ঞান সম্পন্ন হবে না। নৌ পুলিশ, যেখানে নৌ পরিবহন কর্তৃপক্ষ আলাদা ইউনিট তৈরি করে আলাদা রাখবে, প্রয়োজনে পুলিশের সাহায্য করবে। পুলিশ কি এত মহা জ্ঞানের অধিকারী হয়ে গেল যে সব জায়গায় তাদের আলাদা আলাদা ইউনিট, এত বড় বাহিনী? আর কোনো দেশে তো এত বড় বাহিনী, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ওইখানে যেমন ইউনাইটেড স্টেটসে লাস ভেগাস, হলিউড, এমন জায়গাতে পৃথিবীর সমস্ত পর্যটকরা আসে, অসংখ্য ক্রিমিনালরাও আসে, আসামিরাও আসে, মাফিয়ার লোকরাও আসে, অনেক প্রেশার থাকে। এরপরে ওরা বিবেচনা করে ট্যুরিজমের আলাদা নিরাপত্তা বাহিনী, পুলিশ টাইপেরই, কিন্তু ওটার একটা আলাদা নাম আছে। তো ওইভাবে নিয়ে একটা বাহিনী তৈরি করে সিকিউরিটি দেওয়ার জন্য, তা ব্যাপকভাবে না, বিশেষ এলাকাগুলোতে। বাকি কাজটা ট্যুরিজম কর্তৃপক্ষই করে। এইটা হবে সিস্টেম। ট্যুরিস্ট পুলিশ বসে রাখছে ট্যুরিজম এলাকায়। ওই পুলিশ জানে যে আসলে কি ধরনের ফেসিলিটি দেওয়া উচিত, ট্যুরিস্টদের কোন ধরনের ছাড় দেওয়া উচিত সেই জায়গাটার মধ্যে। অত বেসমেন্ট তো তার নাই, সে ওইভাবে জাজও করতে পারবে না। জায়গায় জায়গায় কি পুলিশের এই ডেপ্লয়গুলি প্রয়োজনে দেওয়া হয়েছে, না বাহিনী বড় করা হয়েছিল অন্য উদ্দেশ্যে, এটা আমরা জানি না। তবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ যেভাবে ব্যবহার হয়েছে এটা তো সবাই দেখছে। আমি একজন সরকারি কর্মকর্তা, হ্যাঁ, প্রশাসনের ভিতরের গোপন খবরগুলি যদি কোনো সরকারি কর্মকর্তা প্রকাশ না করে, তো সাধারণ মানুষ জানবে কিভাবে? প্রশাসনের গোমর তো শুধু প্রশাসন জানে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এটা খুবই দুঃখজনক যে অবশ্যই অবশ্যই প্রশাসনের ভিতরে অসৎ লোকগুলি ভয়ে আসবে না, কারণ তারা নিজেরাই অসৎ। কিন্তু যারা সৎ লোক আছে, এদের তো উচিত ছিল যে দেশের জন্য, এত ছাত্র তাদের জীবন আত্ম উৎসর্গ করছে,
শত শত ছাত্র মারা গেছে, হাজার হাজার ছাত্র হ্যাঁ আহত হয়েছে, সাধারণ জনগণ আহত হয়েছে, কত কিছু। এমনকি সাধারণ পুলিশ কনস্টেবল যারা হুকুমের গোলাম তারা আসলে নিরপরাধী, তারাও হতাহত হয়েছে। কিন্তু পুলিশ বিভাগে কি ক্যাডার সার্ভিসের মধ্যে সৎ অফিসার ছিল না, যারা গোমরগুলি জনগণকে জানানো উচিত ছিল এই সময়, যেন সাধারণ জনগণ এবং ছাত্র মিলে কিছুটা প্রশাসনিক মুভমেন্টে আইসা দেশকে রিফর্ম করতে পারে। প্রশাসন ক্যাডারে যারা সচিব আছে তাদের মধ্যে কি সামান্য কিছু হইলেও সৎ লোক ছিল? তাদের উচিত ছিল না জনগণকে ভালো মন্দ বলা? চুপ মেয়েরা বসে আছে, কেউ কোনো কথা বলে না। এত ছাত্র মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, সাধারণ পুলিশ কনস্টেবল যারা আসলে হুকুমে মারা গেছে, কয়জন ক্যাডার সার্ভিসের অফিসার মারা গেছে, কয়জন সচিব মারা গেছে, কেউ মরে নাই। চাকরির রিস্ক নিয়ে কথা বলতেছি আমি, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোনো সম্পদ নাই, হ্যাঁ স্থাবর অস্থাবর সম্পদ নাই, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কর্তৃপক্ষ আনতে পারবে না। তবে হ্যাঁ, আমার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলতে পারে, কারণ ওদের আইন কানুনের শেষ নাই। অসদাচরণের অভিযোগ আনতে পারে, সে কিভাবে এগুলি বলে? কাউকে না কাউকে অবশ্যই বলতে হবে। যদি মুগ্ধ, যদি সাইড জীবনের পরোয়া না করতে পারে, তা আমরা যারা প্রশাসনে আছি যদি চাকরির পরোয়া করি, তাহলে সাইডকে অপমান করা হইলো, মুগ্ধকে অপমান করা হইলো। জীবনের রিস্ক নিয়ে উপস্থাপিকা দীপ্তি, উপস্থাপিকা কোয়েল, মেহজাবিন পাশা, গায়িকা মেহজাবিন পাশা, তারা কি পরিমাণ জীবনের ঝুঁকি নিচ্ছে। তারা যেভাবে টিভিতে উপস্থাপন করছে, পাশা যে গান গাইছে, যদি আগের সরকারের পতন না হইতো এই মেয়েগুলি কিন্তু ছিঁড়া ফেলাইতো ধরে ধরে। তারা কি জীবনের রিস্ক নেয় নাই? মান সম্মান ইজ্জত এবং জীবন সবকিছুর রিস্ক নিছে তারা। সাইদ তার বুকটাকে ছড়াই দিছে, মেলে ধরছে, ঝাঁঝরা হয়ে গেছে সাইদ, মুগ্ধকে ঝাঁঝরা করে ফেলে দেওয়া হয়েছে। এত মানুষ মারা গেছে, আর সততার নামে কিছু প্রশাসনের সৎ কর্মকর্তা ছিল না, তারা কিন্তু চুপ মেরে আছে। ছি, দিক শতদিক ধিক্কার তাদের সততার প্রতি। যে সততা জনগণের কাজে লাগে না, দেশের কাজে লাগে না, এটা মিথ্যা, এটা সততা না। সরকারের কিছু বৈধ সুযোগ সুবিধা তারা ভোগ করে, তারা অসৎ না মানলাম, ওই বৈধ সুযোগ সুবিধা খায়া মোটা হইয়া সি লায়নের মতো এক জায়গায় পড়ে আছে। দিক শতদিক এসব সৎ অফিসারদের থুতু নিক্ষেপ করা উচিত, এসব সৎ অফিসারদের যারা ছাত্রদের জীবন আত্মত্যাগের মূল্যায়ন করা। তাদের উচিত ছিল, সচিবদের উচিত ছিল গোপন কথাগুলি প্রকাশ করা। চাকরির ভয় এই সময় কেউ পায় নাকি? দিক শতদিকে এই সকল সচিব, এই সকল উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের, ক্যাডার সার্ভিসের কোনো কর্মকর্তা তাদের গোমর ফ্লাশ করবে না, এটা ওদের নিয়ম। নিম্ন পদস্থ যে কর্মচারী আছে, স্টাফ, এবং নিচের থেকে যারা প্রমোশন পায় অফিসার হয় বা নন ক্যাডার প্রথম শ্রেণী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, এদিকে কিন্তু পাবলিক সেন্টিমেন্ট, রুলস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, রুলস রেগুলেশন, ইন্টারন্যাশনাল পারসপেক্টিভের যে ট্রেনিংগুলো, এগুলো কিন্তু এদেরকে দেওয়া হয় না। শুধু ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা এইসব ট্রেনিং নিয়ে থাকে এবং খুবই ট্যালেন্ট তারা। কোন জিনিস কত ধাপে কত ভাজে বলতে হয় আর কত ধাপে কাজ করতে ওরা জানে। নিচের লেভেলের লোক এসব জানে না যে তারা পাবলিক সেন্টিমেন্ট, রুলস, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কি আছে, এগুলিকে অ্যাকুমুলেট কিভাবে করতে হয়, ব্লেন্ডিং কিভাবে করতে হয়, হ্যাঁ কিভাবে মেকানাইজ করতে হয়, তাদের এই যে মেকানিজম, অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম, শুধু এই সচিবদের মধ্যে, প্রশাসন ক্যাডারের দ্বারা উপরের দিকে আছে ট্যাক্স ক্যাডার, ভ্যাট ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, এগুলির দ্বারা চিফ আছে, এরা এগুলি নির্ধারণ করে। এমনকি মন্ত্রীরা যখন তাদের মন্ত্রণালয়ে বসে, তারাও ফাঁক ফোকর জানে না, এই সচিবরাই দেখায় দেয় ফাঁক ফোকরগুলি কি। অর্থাৎ মন্ত্রীদের দান্দা করতে হয় সচিবদের দেওয়া ফাঁক ফোকরের উপরে, এবং গোমরগুলি মূলত সচিবরাই জানে। অথচ সৎ সচিব ছিল না, তাদের উচিত ছিল না সৎ পুলিশ কর্মকর্তা এবং সচিবদের জনগণকে জানানো, চুপ মেরে আছে তারা। অল্প কিছু সৎ অফিসার আছে পুলিশ, প্রশাসন, ট্যাক্স, ভ্যাটের মধ্যে। এই অল্প কিছু অফিসার কিন্তু দেশের কিছু করতে পারবে না, কিন্তু তারা আজকের এই সিচুয়েশনে যখন পুনর্জাগরণ হয়েছে, প্রশাসনিক রিফর্মের কথা উঠতেছে, ছাত্ররা দিন রাত রাষ্ট্রের মধ্যে কাজ করতেছে, বাচ্চা পোলাবেন, ওরা স্ট্রাকচার জানে না, রুলস রেগুলেশন জানে না, পাবলিক সেন্টিমেন্ট স্টাডি, অনেক কিছুই তারা জানে, তারা মাত্র পড়তেছে। কি করবে, রাস্তাতে শুধু শুধু কষ্ট করতেছে ট্রাফিক হিসাবে, এই সেই বক্তৃতা দিতেছে, কিন্তু চলের খবর তারা জানে না। এই সকল সৎ সচিব, এই সকল সৎ
পুলিশ কর্মকর্তা কি তাদেরকে এই সময় হেল্প করতে পারতো না? আজকে তারা কি জনগণকে সাথে নিয়ে আগায় নিয়ে যেতে পারে? জনগণকে, সাধারণ জনগণ অনেক কিছুই জানে না, আর এই সকল ছাত্ররা তো কিছুই জানা। তাদেরকে গাইড দিয়ে রাস্তা দেখে গোমর যা আছে, ফাঁক ফকর যা আছে, এগুলি কি জানাইতে পারতো না? জানাইতে পারতো, জানাই নেই, চুপ মেয়েরা বসে আছে। চাকরির রিস্ক কাউকে না কাউকে নিতে হবে। সাইদ মুগ্ধ যদি জীবনের রিস্ক নিতে পারে, উপস্থাপিকা দীপ্তি, কোয়েল, গায়িকা মেহজাবিন পাশা যদি জীবনের রিস্ক নিতে পারে, আমরা কি সাধারণ চাকরির রিস্কটাও নিতে পারি না? আজকে আমাকে বাধ্য হয়ে সবকিছু বলতে হইলো। ভিউয়ার্স, কি যেন একটা চিৎকার বা শব্দ শোনা যাইতেছে, কি যেন একটা চিৎকার বা শব্দ, আমরা দেখি তো কি হইতেছে, একটা শব্দ শোনা যাইতেছে। কিরে, ওই কি 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 কা 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 কা, কিরে চিল্লাই যাচ্ছ তেল লেগা? আরে চিল্লাবো না, কাউয়া সমাজের মান ইজ্জত সব গেল। হ্যাঁ, আমাকে কি মান সম্মান নাই? হ্যাঁ, আমাদের ইজ্জত সম্মান নাই? আমরা সিটি কর্পোরেশনে বেতন ছাড়া চাকরি করি, শহরের রাজধানী ঢাকার ময়লা পরিষ্কার করি, আমাকে কোনো মান ইজ্জত নাই? আমাকে সব মান ইজ্জত যাইতেছে গা। আরে কি হয়েছে ক না, কি হয়েছে ক? আরে কি কমো, আমাকে সব মান ইজ্জত গেল গা। আমরা কি চোর? আমরা কি বাটপার? মানুষের পকেটের টাকা মেরে খাই, 24 ঘন্টা মিশা কথা কই? আমরা কি ধান্দা করি? আরে ক না কি হয়েছে? আরে হন, আমাকে ইজ্জত সব নষ্ট করে আলাইছে। আমাকে মানুষে এখন কাউয়া কাদেরকে ডাকে, আমাকে কাউয়ার নাম ওর লগে জড়াইলো কেল্লি? আমরা কি এত খারাপ যে আমাকে কাউয়া কাদের লগে মিলাইছে? তাতে কি হয়েছে? তুই কি করবি, কি করবি কহ? আরে কি করব, আমাগো নামের লগে থিকা কাউয়া কাদেরের নাম, কাউয়া কাদেরকে লিয়ে কইব, অন্য কোনো নাম কাদেরের লগে আরেক নাম, কাউয়ারে কেন জড়াইছে? কাউয়া সমাজ মানুষের কত উপকার করে, বেতন ছাড়া সিটি কর্পোরেশনের চাকরি করে, রাজধানীর ময়লা পরিষ্কার করে। আমরা কি এত খারাপ? হ্যাঁ, তো তুই কি করবি? বিচার দিমু, বিচার দিমু, কই বিচার দিবি? বিচার দিমু আদালত পাড়ায়, বিচার দিমু আদালত পাড়ায়। আরে থাম, আদালতে যাইস না, মান ইজ্জত যা গেছে গেছে, কাউয়া কাদের পর্যন্ত থাক, আদালতে গেলে আরো ইজ্জত যাইব। কে কি হইব আদালতে গেলে? আদালতে গিয়ে বিচার দিমু আম করে গেলে কাউয়া কাদের ডাকে, কাদের লগে গেলে না আমগো নাম রাখছে। আরে চুপ থাক, আদালতে যাইস না, ওখানে কালা মানিক আছে। ও সরি 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 সরি, কালা মানিক না, বিচারপতি মানিক আছে। যতটুক ইজ্জত আছে হেটাও যাইব কাউয়া কাদের পর্যন্ত থাক। জায়গা চল, ল ল ল ল, জায়গা জায়গা, দরকার নেই আদালত পড়ায় জায়গা। যাইস না, চল জায়গা। ওখানে কালা মানিক, ও থুকু, কালা মানিক না, ওখানে বিচারপতি মানিক আছে, ইজ্জত যতটুক আছে এটাও দেবো। চল জায়গা, চল 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 চল, জায়গা 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 জায়গা। ও সরি ভিউয়ার্স, দুই কাউয়া ঝগড়া করতে আসছিল। একজন তো মাথা নষ্ট, প্রশাসনের খবর নেই, আরেকজন তো বুঝে যে কোনানে কি আছে। আসলে কাউয়াই কিন্তু বুঝছে, আমরা বুঝি নাই। কাউয়া বুঝছে আদালতে মানিক কি খালি একটাই বিচারপতি, আর কোনো মানিক নেই। হ্যাঁ, মেহজাবিন পাশা তার গানে বলছে, আরশের কথা বলছে, আরশে যে গদি ধরে বয়ে রয়েছে, আরশে গদি থেকে খালি মন্ত্রীরা ছিল, আরশের গদিতে সচিবরা নেই, সচিবরা মন্ত্রীর মতোই পাওয়া, সচিব, পুলিশের আইজি, ট্যাক্সের যে চিফ আছেন, ভ্যাটের যে চিফ আছে, ওরা বসে আছে না আদালতে। গদির থেকে তো মন্ত্রীরা গেছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের গদি তো রয়ে গেছে, আরশের গদি তো রয়ে গেছে। মানে কি খালি একটাই, কাউয়াই বুঝছে, আমরা বুঝি নাই। হাজারো মানুষের জীবন চলে গেছে, শত শত ছাত্র মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, খুবই নিচের লেভেলের কনস্টেবল মারা গেছে, যারা আসলে অসহায়, হুকুমের গোলাম। একটা অফিসার মরে নাই, সব জায়গা মতো বসে আছে। কয়েকজন উপদেষ্টা দেশ চালাইতেছে, এদেরকে যদি সচিবরা সহায়তা না করে, যে আসছে সে যে অনেস্ট, তার সিকিউরিটি কি? কি সিকিউরিটি তার? যে আসছে সে অনেস্ট? সব তো এক জায়গার, শুধু খোলস পাল্টায় মাত্র।
কোনো নিশ্চয়তা নেই যে আসছে যে সে অনেস্ট হবে। যদি জনগণ ঠিক আছে, উপদেষ্টারও ঠিক আছে, আর আমাদের প্রথম উপদেষ্টা মহোদয় তো আউটস্ট্যান্ডিং, ইকোনমিক্স বলেন, ইন্টারন্যাশনাল আসপেক্ট বলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যদি ওনাকে কৌশলে হেল্প না করে, কারণ সবই তো নষ্ট হয়ে রয়েছে। আর কিছু সৎ যে আছে চুপ মাইরা থাকে, এইগুলি কথা বলে না। তো এইগুলো এক ধরনের সরকারের সুযোগ সুবিধা ভোগ করেও ক্যাডার সার্ভিসের অফিসাররা ভালোই অনেক সুযোগ সুবিধা পায়, ওগুলি খায়া বয়ে আছে, একটাও কথা বলে না। ছাত্রগুলি দিন রাত কষ্ট করতেছে, রাস্তার মধ্যে জীবন দিছে, কষ্ট করতেছে। বাচ্চা মানুষ জানে না কোন আনে কি করতে হবে, ওরা বলতে পারতো, গাইড করতে পারতো, পয়সা আছে, চাকরি জীবনের ভয় নেই, শুধু চাকরি নিয়ে পয়সা আছে। আরে চাকরির ভয়ও নাই, সুযোগ সুবিধা কমে যাবে হয়তো, এই জন্য পয়সা আছে। এরা ধিক্কার, শত ধিক্কারে তাদের অনিষ্টের উপর, যেই সততা জনগণ এবং দেশের কাজে লাগে না, ওই সততার প্রতি ধিক্কার দিলাম, শত শত ধিক তাদের প্রতি। যাই হোক, এই যে প্রশাসনিক রিফর্ম খুব গুরুত্বপূর্ণ। আর ছাত্ররা মাঠে ময়দানে এত দৌড়াদৌড়ি না করে ছাত্রদের উচিত যে তারা জায়গা মধ্যে থাকে। হ্যাঁ, আমি আমার পরবর্তী এপিসোডে জানাবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেকেন্স কোন জায়গাগুলিতে আছে, তারপরে টেন্ডার ফিক্সিং, প্রজেক্ট ফিনান্সিয়াল মুভমেন্ট অ্যান্ড প্রজেক্ট রিটার্ন, প্রজেক্ট এস্টাবলিশমেন্ট অ্যান্ড পাসপোর্ট, ডিস্ট্রিক্ট লেভেলে, থানা লেভেলে পাসপোর্টের যে বুথগুলি অর্থাৎ গেটওয়ে, তারপরে পাসপোর্টের যে গেটওয়ে, তারপরে সাব রেজিস্ট্রি অফিস, ঠিক আছে, যে সকল জায়গায় থানা লেভেলে, জেলা লেভেলে যে সকল জায়গায় অবৈধ অর্থ লেনদেন করে, এই সকল জায়গার কিছু বিষয়বস্তু আছে। এই গেটওয়েগুলিতে যেখানে লেনদেনগুলি হয়, যেখানে টেন্ডার ফিক্সিং হয়, সেইখানে এই সকল জায়গায় ছাত্রদের থাকা উচিত। অনার্স লেভেলে, মাস্টার লেভেল স্টুডেন্টদের ওদের একটা গ্রুপ করে ঠিক যেই জায়গাগুলিতে পাবলিকের সাথে সরাসরি লেনদেন হয়, ওইখানে সিসি ক্যামেরা বসায়া, ওই জায়গাগুলিতে সিসি ক্যামেরা বসায়া ছাত্রদের ওই আদালত চত্বরে থাকার দরকার নেই, থানা চত্বরে বা ইউএনও চত্বরে থাকার দরকার নেই, তাদেরই ভার্সিটি বা কোনো একটা এরিয়ায় তাদের ঘর থাকা, যেখানে তারা কিওস্কের মতো আর কি বড় স্ক্রিনের মধ্যে অসংখ্য শর্ট স্ক্রিনে দেখতে পারবে যে থানা লেভেলে প্রত্যেকটা অফিসে যেখানে পাবলিক ফাংশনগুলি থাকে সেখানে সিসি ক্যামেরা থাকবে, ছাত্রদের ওইখানে যুক্ত, ছাত্ররা দেখবে যে কী করতেছে। পাবলিক অভিযোগ দিলে সাথে সাথে ওরা গিয়া চার্জ করবে, এটা দিতে হবে। এটা একটা প্রাইভেট ডিটেকটিভের মতো, এটা কিন্তু বৈধ এক ধরনের, এটা কোনো পাকনামি না। অনেকে বলবে ছাত্রদেরকে দিয়ে কি, কাদেরকে দিয়ে করবেন? ছাত্রকে দিয়ে কি হবে? ছাত্রদেরকে দিয়ে কি হবে মানে কাদেরকে দিয়ে করবেন? কেউ নাই এই উপদেষ্টাদের সাথে আসলে কেউ নাই। ওনারা এই সচিব সেই সচিব বদলেছেন, যাকে বসাইছেন তিনি যে চোর হবেন না তার গ্যারান্টি। ছাত্রদেরই করতে হবে, জনগণকেই করতে হবে, আর কোনো নেই, কোনো অল্টারনেটিভ নেই। হয়তো এর মধ্যে দেশপ্রেমিক সেনাবাহিনী কিছু হেল্প করতে পারে, বাস এই পর্যন্তই ছাত্রদেরকে দিয়েই করতে হবে। প্রত্যেকটা থানায়, কলেজে বা ভার্সিটিতে, প্রত্যেকটা জেলায় একটা বুথ হবে, ছাত্ররা তাদের কলেজ ভার্সিটি থাকবে, সেখানে কিওস্ক থাকবে, ভিজুয়াল কিওস্ক, বড় মনিটর, প্রত্যেকটা মনিটরে শর্ট স্ক্রিনে ডিভাইডেড স্ক্রিনের মধ্যে ছোট ইয়া থাকবে। প্রত্যেকটা যেসব জায়গায় পাবলিক ফাংশন আছে ঠিক ওই জায়গাটার মধ্যে, হ্যাঁ, বড় অফিসারদের পার্সোনাল রুমের দরকার নেই, পাবলিক ফাংশনের সেই রুমগুলিতে ক্যামেরাতে, ওই ক্যামেরার ভিডিও ফুটেজ ছাত্রদের ওই কিওস্কের মধ্যে থাকবে, ছাত্ররা দেখবে কে কি করতেছে। কোনো জনগণ যদি অভিযোগ দেয় ছাত্রদের কাছে গিয়ে অভিযোগ হয়ে যায়, ছাত্ররা গিয়ে ধরবে। এটাকে প্রাইভেট ডিটেকটিভ মুভমেন্ট বলা হয়, এটা বৈধ, এক ধরনের বৈধ, এটা সরকার বৈধতা দিবে যে হ্যাঁ ছাত্ররা এটা করতে পারবে। এইভাবে করলে হবে কি, যে সকল চুরি প্রশাসন করে এগুলি ধরা যাবে। কিছু চুরি আছে জনগণ করে, জনগণ তাদের সুবিধার জন্য প্রশাসনকে অফার কইরা, ধান্দা কইরা সুবিধা নিয়ে যায়, সে আরেকটা জনগণকে মারা দিয়ে এই কাজটা করে। এটাও অল্প পরিসরে আছে, এটা দেখা যাবে। প্রাথমিকভাবে প্রশাসন যে অপরাধগুলি করে, পাসপোর্টে, শিক্ষা অফিসে, সাব রেজিস্ট্রার অফিসে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা এই প্রজেক্টগুলিতে, এগুলিতে খুব বেশি ছাত্র এটা সেখানে অ্যারেঞ্জ করার দরকার নেই, অল্প কিছু ছাত্র হইলে হয়। আর প্রত্যেকটা ছাত্রকে কিছু ট্রেনিং দেওয়া উচিত, এটা কোনো ব্যাপারই না, করাই যায়। এরকম হয়েছে অতীতে, যেমন
1992-93 সালে ব্যানবেস একটা উদ্যোগ নিল যে শিক্ষা, এটা 1982-83 তো করছে 10 বছর পর পর, যে একটা উদ্যোগ নিল যে ছাত্রদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান জরিপে পাঠাবো, ছাত্ররা জরিপ করবে। বাংলাদেশের টপ 700 স্টুডেন্ট, আমি তার মধ্যে ছিলাম, টপার 7, আমার স্কলারশিপ আছে কিছু কয়েকটা। তো বাংলাদেশের টপ ছাত্রদেরকে তারা 700 জনকে বাছাই করে প্রত্যেকটা থানায় এই সকল স্টুডেন্টকে একটা ট্রেনিং দিল। ট্রেনিং দিয়ে প্রত্যেকটা থানায় যত বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যা আছে সব বেসরকারি এমপিও ভুক্তি ইনস্টিটিউটগুলি এই ছাত্ররা জরিপ করছে। আমি জানি, আমি জরিপ করছি, সেই জরিপটা কি পরিমাণ ফ্রুটফুল ছিল, ভেরি নাইস ছিল জরিপ। একটা ট্রেনিং দিছে, কয়েকদিনের ট্রেনিং দেওয়ার পরে জরিপটা, তারা কোনো ফাঁকি ঝুঁকি নেই। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বৈধতা, বৈধ কাগজপত্র, তাদের এরিয়া, তাদের বৈধ শিক্ষক, অবৈধ শিক্ষক, ঠিকভাবে ক্লাস হয় কিনা, ছাত্রের সংখ্যা ঠিক আছে কিনা, তাদের টোটাল যে এডুকেশনাল এফার্ট এগুলি ঠিক আছে কিনা, এগুলি আমরা কিন্তু রিপোর্ট তৈরি করে জমা দিয়েছিলাম। আমরা কিন্তু তখন ইন্টারমিডিয়েট পাস করছি মাত্র, 92-93 যারা ইন্টার পাস করছে তাদেরকে দিয়া করাইছি, অন্য কাউদের টপার 700 ছাত্র বাঁচাইছে। এই ছাত্রগুলি পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বুয়েটে পড়াশোনা করছে। কোনো কারণে আমার পড়াশোনা একটু এদিক সেদিক গেছে, শেষে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি। কিন্তু ছাত্রদেরকে দিয়া করা যায়, নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ পসিবল। ছাত্ররা অনেক কিছু করতে পারে। ব্যানবেস যদি শিক্ষা প্রতিষ্ঠান জরিপের মতো বিশাল কাজ কমপ্লিট করে সমস্ত ফাঁক ফোকর যাচাই করে ফেলতে পারে ছাত্রদের দ্বারা, আজকের ছাত্রদেরকে যদি এরকম ট্রেনিং দিয়ে দেয়, বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনারা যদি প্রত্যেকটা থানা লেভেলের কলেজগুলিতে যারা অনার্স পড়তেছে এদেরকে যদি একটা শর্ট ট্রেনিং দিয়ে দেয়, প্রত্যেকটা ছাত্র এই থানা লেভেল, জেলা লেভেলের যেসব জায়গায় পাবলিক ফাংশন হয়েছে সেখানে কাজকর্ম ঠিকভাবে হইতেছে কিনা তারা কিন্তু এই ভিজুয়াল কিওস্কের মাধ্যমে দেখে দেখে চুরি শনাক্ত করতে, চুরি বন্ধ হওয়া শুরু করবে আস্তে আস্তে। সব সচিবরে বাইর করে দিলে দেশ চালাইবেন কেমনে? পুলিশ অফিসার সব বাইর করে দিলে দেশ চালাইবেন কেমনে? চোর দিয়েই সংসার করতে হইব। সবই যদি চোর, প্রায় সামান্য কিছু অনেক, বাকি সব তাদেরকে দিয়েই তো দেশ চালাইতে হবে, কোনো উপায় নাই, নো ওয়ে। এই একটাই উপায়, তাদেরকে দিয়েই দেশ চালাইতে হবে। সুতরাং এখন সময় আসছে ছাত্রদের এসব ট্রেনিং দেওয়া। আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা, তাদের উচিত, আমি মনে করি, হ্যাঁ, বা অবশ্যই উচিত, আমি ছোট কর্মকর্তা হতে পারি বাট অনেক কিছু ঘাটা আছে আমার জীবনে, উচিত যে ছাত্রদেরকে একটা ট্রেনিং দেওয়া। থানা লেভেল, জেলা লেভেলে এসব জায়গায় ছাত্ররা অনেক কিছু যাচাই করতে, অনেক চোর ধরা পড়বে, অনেক চুরি কইমা যাবে, প্রশাসন পারবে, কারণ প্রশাসনের সবগুলির অবস্থাই খারাপ। প্রশাসন যাচাই করার আর কোনো রাস্তা নাই। আমি সত্যি কথা প্রকাশ করে দিলাম, প্রশাসনের কোমর কেউ ফ্লাশ করবে না। আরও অনেক বিষয় আছে, আপাতত একবারে সব বলা যাবে না, বলার উপায়ও নাই। তারপরও ওই যে আমার চাকরির রিস্ক আছে তাও বলতে হইলো। ওই মেহজাবিন পাশা যেমন বলছিল, পরে কোনো গান নিয়ে ফিরবো প্রাণটা থাকে যদি, এরকম পরে কোনো রিপোর্ট নিয়ে ফিরবো চাকরিটা থাকে যদি, কারণ এই চাকরির বেতনটা দিয়েই আমি চলি, ঠিক আছে, চাকরির বেতনটা দিয়ে আমি চলি, আর কিছু নাই আমার। হইতে পারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ না আমার পিছে অফিসাররা লেগে যেতে পারে, তাদের তো আইনের শেষ নেই, ঠিক আছে, তারা তো প্রতিনিয়ত আইন পাল্টাইতে থাকে। আর আরশের গদির থেকে মন্ত্রীরা নামছে, কিন্তু ক্যাডারের অফিসাররা কিন্তু রয়ে গেছে, গদি কিন্তু পুরা ক্লিন হয় নাই। হ্যাঁ, হয়তো মন্ত্রীরা চলে গেছে, নতুন সরকার আসছে, হ্যাঁ, উপস্থাপিকা দীপ্তি কোয়েল, হ্যাঁ, এবং গায়িকা মেহজাবিন হয়তো মেহজাবিন পাশা বাইচে গেছে, কিন্তু এখনো আরশে কিন্তু সবাই নামে নাই। প্রশাসনের উপরে যারা আছে, সচিব, আইজি, এরা কিন্তু পুলিশ মন্ত্রীর চেয়ে কম ক্ষমতাবান না, তারা রয়ে গেছে। আমার জানের ভয় না থাকলেও চাকরির ভয় আছে, তাও বইলা গেলাম, বলতে থাকবো যতদিন আছে। ও বিভাস, তোমাদের জন্য আরেকটা মজার নিউজ আছে, তোমরা একটু খেয়াল রাখবা। কাউয়াই কিন্তু বুঝছে, তোমরা কি বুঝছো? কাউয়াই বুঝা হালাইছে, মানিক কিন্তু একটা না, বহুত আছে। হ্যাঁ, এরকম তোমাদেরকেও বুঝতে হবে, তোমাদেরকে সতর্ক হইতে হবে। আর আমি আগেই বুঝেছি, আমি নিজে একটা ট্রেনিং করছি ছাত্র জীবনে, আমি দেখছি যে আসলেই সম্ভব।
আমি নিজে তার সাক্ষী। এবং একটা থানার সমস্ত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, হ্যাঁ, সবগুলি কিন্তু আমি ঠিকই জরিপ করে এবং ফুল কমপ্লিট রিপোর্ট এসে কিন্তু আমি ব্যান বেসে জমা দিছি। সামান্য কয়েকজনের ট্রেনিংয়ে। তোমরা সবাই মেধাবী এই যুগে, তোমরা সবাই ক্যাপাবল, তোমরা খুবই উপযুক্ত। তোমরা এইভাবে শুধু শুধু রাস্তায় সামান্য ট্রাফিকের কাজ করতেছো, কেউ তোমাদেরকে বলতেছে না যে তোমরা কি পারো, তোমাদের কি করতে হবে। আমি নিজে যাইতে আজকে বললাম চাকরি নিতে, তোমরা সবই পারো। আমি যদি ব্যান বেসের কয়েকদিন ট্রেনিং নিয়ে একটা থানার সমস্ত স্কুল এতগুলি রিপোর্ট এবং তাদের ভুল শুদ্ধ, ভালো মন্দ এবং গোমর ফাঁক ফোকর সব নিয়ে আসছি এবং ভেরি নাইস ছিল, সার্টিফিকেটও পাইছি। তোমরাও পারবা। তোমাদেরকে একটা ট্রেনিং যদি দেওয়া দেয়, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক জেলায় জেলায়, যেসব জায়গায় পাবলিক ফাংশন আছে, ভিডিও ক্যামেরা লাগাই দাও। তোমাদের কলেজগুলিতে কেস খোলো, দেখো কে কোনানে চুরি করতেছে, টিম নিয়ে চলে যাও, প্রাইভেট ডিটেকটিভের মতো চলে যাও। তোমাদের এই অধিকার আছে, রাষ্ট্রীয় কাঠামোতে এটা সম্ভব। আর এইসব বাচ্চা বয়সে করা যায়, আমি নিজে করছি, আমার টিম করছে। 92, 93-র সমস্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যাদেরকে বাছাই করছে, আর মার্কের ভিত্তিতে নিছিল তো মেধাবী বাছাই করছে। আর বর্তমানে তোমরা সবাই মেধাবী, যারা খুব লেখাপড়া ভালো রেজাল্ট নেয় তারাও মেধাবী। এখন এই যুগটা মেধাবীদের যুগ। তোমরা এইভাবে ট্রেনিং নাও এবং দেশ রিফর্মে লেগে যাও। এইভাবে উপদেষ্টারা, কয়েকজন উপদেষ্টা পারবে না, তোমরা তাদের সাথে থাকো। আর উপদেষ্টা মহোদয়ের কাছে রিকোয়েস্ট করো যে হ্যাঁ, এটা তো সম্ভব, ব্যান বেসে এগুলি হয়েছে, ছাত্রদের দ্বারা আগেও অনেক কাজ করানো হয়েছে, আমরা পারবো, আমাদেরকে ট্রেনিং দেওয়া হোক। আমরা প্রত্যেকটা যেখানে গেটওয়েগুলিতে, যেখানে পাবলিক ফাংশন হয়, আমরা ওইখানে ভিডিও কিউজকে মনিটর করব। যে কোনো অবজেকশনের সাথে সাথে প্রাইভেট ডিটেকটিভের মতো অভিযোগ দিব, রিপোর্ট জমা দিব। দেখবা দেশ সোজা হয়ে গেছে। প্রশাসনতা ছেড়ো না। হ্যাঁ, কোনো কারণে এখানে আমাদের উপদেষ্টা মহোদয়রা এখানে সচিব বদলাইতেছে, ওখানে সচিব বদলায়, যারে আনতেছে তারে কি আনতেছে উনি ভালো করেও জানে না। যায় দেখেন, এত সহজ না। কয়েকটা অনেস্ট রিপোর্ট পাইলে হবে না, যে অনেস্ট আছে তার মধ্যেও গাপলা আছে। তোমরা এইভাবে শক্ত থাকো, প্রশাসন ছাড়া তো দেশ চালাইতে পারবে না। সবাইরে বাইর করে দিলে কারি দিয়ে দেশ চালাইবে। তোমরা এরকম রিফর্ম, তোমরা স্ট্রং হও, তোমরা ওয়েল এডুকেটেড হও, ওয়েল ট্রেন্ড হও এবং নামও রাস্তায়। পুরা দেশ ঠিক হবে তোমাদের দ্বারা, দেশ ঠিক হবে। তোমরা আইকন হবা, দেশের আইকন হবা। অনেক কথা বলে ফেলছি। তোমাদের কেমন লাগছে আমি জানি না, হয়তো ভালো লাগছে, হয়তো খারাপ লাগছে। যাওয়ার আগে তোমাদের একটু মন খুশি করে যাই। আমার কোনো একটা বিষয়, আমার কোনো ইনকাম নাই, তাও তোমাদের ভালো লাগার জন্য বললাম। সেটা হলো আমার গাওয়া গান আছে। ফর দ্য ফার্স্ট টাইম দেখবো বাংলাদেশি পোলা আছে ফেসবুকে, ওখানে দেখবো আমার গান আছে ফর দ্য ফার্স্ট টাইম। গান শুনে অনেক ভালো লাগবে, আমার গাওয়া ইংরেজি গান, কভার সং। এছাড়া আমার আরও গান আসতেছে, সামনে অ্যালবাম আসতেছে। আমার অ্যালবাম হইলো বাংলাদেশি পোলা ডাই ফাংশনাল অ্যালবাম। এটাও একদম ভিন্ন ধরনের, কারণ গানগুলি হয় ইন্ডিভিজুয়াল, হয় সিঙ্গেল, হয় বা ডুয়েট হয়। আমারটা সিঙ্গেল গান না, ডুয়েট না, এটা ডাই ফাংশনাল মুভমেন্ট। এটা নতুন ধরনের কনসেপ্ট, ওয়ার্ল্ডে পর্যন্ত গান এখনও আসে নাই ইংরেজি গান। আমি ইংরেজি গান গেয়ে থাকি। আমি আমার ইংরেজি গানের একটা অ্যালবাম শীঘ্র বের করবো, বাংলাদেশি পোলা ডাই ফাংশনাল অ্যালবাম। এই গানটা ভিন্ন ধরনের, এটা সিঙ্গেলও না, ডুয়েটও না, ভিন্ন ধরনের নিউ কনসেপ্ট। খুব শীঘ্রই বাজারে আসবে, তোমরা এটা শুনবা, ভালো লাগবে। তোমরা অর্গানাইজড হও, নিজেদেরকে নামায় আনো, ফিল্ডে আসো। আমি তো তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে ছাত্রদের দ্বারা প্রশাসনিক কাজ আগেও হয়েছে, তোমরা করো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু সত্য, তোমরা যায় না, আমার কাছে সার্টিফিকেট আছে। হ্যাঁ, ব্যান বেস এই 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 ছাত্রদেরকে দিয়ে এই জোরগুলি করাইতো। ছাত্রদের দ্বারা সবই সম্ভব, একটু কয়েকদিনের ট্রেনিং দরকার তোমাদের, এটা প্রশাসন দিতে পারে। ডক্টর ইউনূস মহোদয়ের হাতকে তোমরা শক্তিশালী করো। শুধু প্রশাসনের উপরে উনি নির্ভরশীল হলে বিপদ আছে। প্রশাসন যদি একটা ভেরি টাফ সিক্রেট মেকানিজমও যায়, ওনারা ইউনূস মহোদয়ের সরকার সব কিছু হয়তো ধরতেও পারবে না, তল দিয়ে এমন এমন কিছু হইতে পারে যে পরবর্তীতে ওনারাও ব্যর্থ হইতে পারে, বিপর্যস্ত হয়ে যেতে পারে। ডক্টর ইউনূসের সরকার যদি ব্যর্থ হয়, আমাদের আর কি রাস্তা আছে আমার জানা নাই, কোন জায়গায় আমরা পৌঁছায় যাবো আমার জানা নাই। আর ডক্টর ইউনূসের মহোদয়ের সরকার যদি সাকসেস হয়, আমরা অনেক উপরে হয়তো চলে যাবো। উনি ভেরি এডুকেটেড, ভেরি ওয়েল এডুকেটেড। উনি ইকোনমিক্সকে হিলাই দিতে পারে। ওয়ার্ল্ডে প্রচুর নভেলিস্ট আছে, উনি নভেলিস্টদের মধ্যেই আলাদাভাবে সম্মান, পাওয়ার, অনেস্টি, ট্যালেন্ট, নভেলিস্টদের মধ্যে এক্সেপশনাল। উনি এরকম একটা অ্যাসেট আমাদের সামনে আছে। তোমরা হেল্প করো ওনাকে। শুধু সচিব কর্মকর্তার উপর উনি যদি নির্ভরশীল হয়, যে কোনো সময় উনি ফ্লপ করতে পারে।
তোমরা যদি ওনার সাথে লেগে থাকো, তোমরা এইভাবে যদি রাস্তায় ঘুরো, এটা খুব বেশি দূর হয়তো যাবে না, একসময় তোমাদের আবেগটা হালকা হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে, এটা ঠিক হবে না। তোমরা, আমি যেটা বললাম ছাত্রদেরকে দিয়ে ইতিপূর্বে প্রশাসনিক কাজ আমি নিজে করছি, আমার সার্টিফিকেটও আছে, তোমরা এইভাবে ট্রেনিং নিয়ে নেমে পড়ো, জায়গায় জায়গায় তোমাদের অথরিটি প্রাইভেট ডিটেকটিভ মুভমেন্টের সার্টিফিকেশন নিয়ে নাও, তোমাদের নিজেদের মধ্যে টিম তৈরি করো, অথরাইজ টিম, গভর্নমেন্ট থেকে অনুমোদন নিয়ে যে এই টিমে এই কজন থাকবে, এই ব্যাচের স্টুডেন্টরা থাকবে, এরা আবার 6 মাস পরে চেঞ্জ হবে, তাদের আবার ট্রেনিং দিয়ে এখানে এঙ্গেজ করা হবে। এইভাবে ডক্টর ইউনুসকে যদি তোমরা সাহায্য করো এবং বাই সার্কেল অলওয়েজ ওনার সাথে থাকলে এই প্রশাসনিক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রায় সবই দুর্নীতিগ্রস্ত, এরা কিন্তু দুর্বল হয়ে পড়বে, দেশ রিফর্ম হবে, জনগণ এই নতুন সরকারের কাছে যা চাচ্ছে সেটা সফল হবে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ বাংলাদেশ। আমার কথাগুলি হালকাভাবে নিও না, ইট ইজ ভেরি সিরিয়াস। প্রশাসনের অনেক গোমর আমি জানি, এগুলি বলবো না, বলা উচিত না, হ্যাঁ, কিন্তু তোমাদেরকে আমি বললাম যে তোমরা পারবা। গো এহেড, go ahead, go ahead. Okay, viewers, bye.